ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আব্দুর রাব। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু সম্পর্কে আলোচনা করব। এটা সম্পর্কে আমি পুরো অধ্যায়টা একদিনে, যেহেতু অধ্যায়টা অনেক বড়, আমরা সবাই জানি যে এই অধ্যায়টা অনেক বড় এবং কিছুটা জটিলতা এই অধ্যায়ে আছে। তো আমি এই অধ্যায়টা একদম একটা ভিডিওতে পুরোটা কভার করতে চাচ্ছি না, ছোট ছোট পার্ট করে করে আমি ভিডিওটা কভার করবো এবং আমি একটা প্লেলিস্ট করে দিচ্ছি, সমস্যা নাই। আর আজকে আমরা এটার 1 নম্বর পর্ব অর্থাৎ প্রথম পার্টটি আলোচনা করব। এই অধ্যায়ে এই আজকের ভিডিওতে আমরা মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হলো কোষ, কোষের প্রকারভেদ, কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণুর প্রকারভেদ, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে একটি জাস্ট ধারণা। এবং পরবর্তী ভিডিওতে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কী কী, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কত প্রকার, সেগুলোর কাজ কী কী, আবিষ্কার থেকে শুরু করে সব কিছু আমরা আলোচনা করব। প্রথমে কোষ কী, কোষ মূলত কী? আমাদের সব কিছুই আমরা জানি যে পৃথিবীর সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো মূলত কী? আমাদের দেহ থেকে শুরু করে মৃত যেগুলো, অর্থাৎ যেগুলো জীবন নেই, সেগুলোরও কোষ আছে, তবে সেগুলো হলো ডেড সেল। আমাদের কোষগুলো জীবিত কোষ, কারণ এখানে প্রোটোপ্লাজম থাকে, সেগুলো আমরা পরে আলোচনা করব। কোষ মূলত কি? জীবদেহের গঠনগত এবং কার্যগত একক, এটা হচ্ছে সংজ্ঞা। কিন্তু সংজ্ঞা শুধু বুঝলেই তো হবে না, আসলে জিনিসটা কি? আমরা যদি দেখি 1969 সালে বিজ্ঞানী লোই এবং সিকেভিস, এই দুজন বিজ্ঞানী চিন্তা করলেন আসলে কোষটা কি, আমাদের দেহ কি দ্বারা গঠিত। তখন তারা দেখলেন যে কোষ আসলে কিছুই না, কোষ আসলে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা গঠিত জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। বৈষম্যভেদ্য পর্দাটা কি? বৈষম্যভেদ্য পর্দাগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হলো বৈষম্যভেদ্য পর্দা। বৈষম্যভেদ্য পর্দাগুলো এমন হয় যে এই পাশে দুই ধরনের তরল পদার্থ থাকবে। একটি ধরো এটি হচ্ছে ঘন এবং এটি তুলনামূলক কম ঘন অর্থাৎ পাতলা। এই ক্ষেত্রে কি হবে, এই দ্রবণের, যদি কোনো দ্রবণ পাতলা হয় এর অর্থ হলো ওই দ্রবণের দ্রাবকের পরিমাণ অনেক বেশি আছে। আর দ্রবণ ঘন, তার মানে এটাতে দ্রবের পরিমাণ বেশি দ্রাবকের তুলনায়। তাহলে এখন এই পর্দাটা, অর্থাৎ এটা যদি বৈষম্যভেদ্য পর্দা হয়, তাহলে এটার কাজ কি? এটা আমরা ক্লাস 8 এটার সম্পর্কে ধারণা পেয়েছি। এটাতে মূলত অভিস্রবণ ঘটে, অর্থাৎ এই পর্দাটা এই পাতলা দ্রবণ থেকে কিছু পরিমাণ দ্রাবক এই ঘন দ্রবণে নিয়ে যায়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই দুটার ঘনমাত্রা সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে। এটি মূলত বৈষম্যভেদ্য পর্দা। এখন এই বৈষম্যভেদ্য পর্দা দ্বারা গঠিত জীবদের গঠনগত এবং কার্যগত একক, শুধুমাত্র গঠনগত না, কার্যগত এককও কোষ। গেল। কোষ সম্পর্কে আমাদের তেমন আলোচনা করার মতো তেমন কিছু নেই, শুধুমাত্র এখন বলতে হবে কি কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ, কোষ মূলত 2 প্রকার। কি কি? বিভিন্নভাবে কোষকে ভাগ করা যায়। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করা যায়: প্রাককেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ কোনগুলো? প্রাককেন্দ্রিক কোষ সেগুলো যেগুলোতে আমরা, অর্থাৎ আমরা জানি ইভলিউশন বা বিবর্তনবাদ একটা বিষয় আছে, সেটাতে বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার। তবে বিবর্তনবাদ বা আমাদের বিজ্ঞানের সূচনা অনুযায়ী আমরা জানি যে প্রাচীনকালে জীবদের গঠন অত বেশি জটিল বা অত বেশি সুগঠিত ছিল না। তখন কোষীয় যে অঙ্গাণু থাকে, একটা নিউক্লিয়ার আবরণী ছিল না, নিউক্লিওলাস ছিল না, ক্রোমাটিন বস্তুগুলো সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। আমার কথাগুলোর মধ্যে কিছু কিছু নতুন শব্দ হয়তো যারা একদমই বই খোলেননি সে সকল ভাইয়ারা বা আপুরা হয়তো মনে হতে পারে এগুলো কি বলছে। তো সেক্ষেত্রে অনলাইন ক্লাস দেখার আগে একবার হলো বইটা রিডিং করা উচিত। বইটা রিডিং করে সেগুলো সম্পর্কে হালকা ধারণা নাও। যে সকল বিষয় সম্পর্কে তোমার বুঝতে অসুবিধা, সেই টপিকটা শুধুমাত্র অ্যানালাইজ করে দেখো। আমরা শুধুমাত্র সেই টপিকটা খুলে দেওয়ার জন্য আছি। বই ছাড়া শুধুমাত্র অনলাইন ক্লাস দ্বারা কিচ্ছু হয় না। যাই হোক, এই সাইটোপ্লাজমে এগুলো বিক্ষিপ্ত অবস্থা থাকে। অর্থাৎ ধরো তোমার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে অনেকগুলো আম আছে। এখন যদি এই ব্যাগটা কোনো ক্রমে ছেঁড়া হয়, অথবা এই ব্যাগটাই যদি তোমার কাছে না থাকে, তোমার আমগুলো কি হবে? পুরো এলাকাটাতে বিছিয়ে দেবে, অর্থাৎ বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এটাই হলো প্রাককেন্দ্রিক কোষের
যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসের গঠন এমনই হয় খানিকটা, তবে এমন না। আবার মনে করো না যে এরকমই। প্রাকেন্দ্রিক কোষের যে ক্রোমাটিন বস্তুগুলো থাকে, অর্থাৎ ক্রোমোজোম এবং অন্যান্য, ক্রোমাটিনে কিন্তু আমাদের জিন থাকে এবং ডিএনএ আরএনএ অনেকগুলো বিষয়, আরএনএ থাকে না, ডিএনএ থাকে। ডিএনএ তো অনেকগুলো বিষয় থাকে, যেগুলো মূলত কি হয়, সাইটোপ্লাজম অর্থাৎ যে তরল থকথকে জেলের মতো অংশটা থাকে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। আর যেটা সুকেন্দ্রিক কোষ, অর্থাৎ আমি যেটা বলছিলাম যে তোমার কোষ, তোমার দেহের কোষ, আমার দেহের কোষ, এগুলো কি সুকেন্দ্রিক কোষ। আমি একটু চিত্রটা আর্ট করে নিলাম, যদিও চিত্রটা ভালো হয়নি, আর এভাবে বোর্ডে অত বেশি ভালো আর্ট করা সম্ভব না, এটা যদিও বোর্ডও না। যাই হোক, এটা কি, এটা একটা কোষের মধ্যে এইটাকে বলা হয় নিউক্লিয়াস। ঠিক আছে, এটা আমি উদ্ভিদ কোষ অঙ্কন করেছি। তো সেক্ষেত্রে এই নিউক্লিয়াসটা দেখো, এখানে এই যে অংশটা আছে, এটা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয়ার আবরণী। আর এটার ভিতরে দেখতে পাচ্ছ এই যে জালিকা, মানে জালের মতো এরকম আঁকা বাঁকা অংশ, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুটা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত, অর্থাৎ এটা সুগঠিত, এখানে চারপাশে বিক্ষিপ্ত অবস্থায় নাই। এই কারণে এটা কি, এটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। আর প্রাকেন্দ্রিক কোষ কোনগুলোতে থাকে? ব্যাকটেরিয়াতে দেখবা যে ক্রোমাটিন বস্তুগুলো পুরো সাইটোপ্লাজমে দেখবা বিক্ষিপ্ত অবস্থায় আছে। আবার তারপরে মানে কোষের যে উৎপত্তি বা কাজ, এই দিক থেকে বিবেচনা করলে কোষ আবার দুই প্রকার, দেহকোষ এবং জনকোষ। দেহকোষ কোনগুলো? আমাদের দেহ গঠনে যে সকল কোষ থাকে সেগুলো হলো দেহকোষ। এগুলোর কাজকে দেহ গঠন করা, দেহের বৃদ্ধি ঘটা, ভ্রূণের বৃদ্ধি ঘটানো, কিন্তু ভ্রূণ তৈরি করা না, ঠিক আছে, ভ্রূণের বৃদ্ধি ঘটানো। আর জনন কোষ কোনগুলো? জনন কোষ কোনগুলো? যেগুলো সরাসরি যে সকল প্রাণী যৌন জননে অংশগ্রহণ করে তাদের ক্ষেত্রে যে গ্যামেট উৎপন্ন হয়, এই গ্যামেটটাই মূলত কি, গ্যামেটে মূলত জনন কোষ পাওয়া যায়, যেমন শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি। এগুলো কি করে? এগুলো মূলত একসাথে মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে, আর এর থেকে পরবর্তীতে একটি নতুন জীবের সৃষ্টি হয়। এটা হচ্ছে জনন কোষ। গেল আমাদের কোষের প্রকারভেদ শেষ, অর্থাৎ কোষ ওকে, কোষের প্রকারভেদ ওকে। এবং কোষীয় অঙ্গাণু অনেক, ঠিক আছে, বর্তমানে এখনো কোষ নিয়ে অনেক গবেষণা চলছে। তো ভবিষ্যতে আরো কোষের অঙ্গাণু আবিষ্কার হবে না, বা আমাদের যেই অঙ্গাণু সম্পর্কে আমরা জানি সেটা আরো ডেভেলপ হবে না, এটার কোনো মানে হয় না, কারণ বিজ্ঞান কখনো থেমে থাকে না। যাই হোক, আমরা অল্প কিছু অঙ্গাণু সম্পর্কে জানবো। এই কোষীয় অঙ্গাণুগুলো মূলত কি, একটা কোষ, ধরো তুমি একটা বাড়ি তৈরি করছো, এই বাড়িতে একটা শহর তৈরি, এই শহরটা ধরো তুমি, তোমার বডি, তোমার বাড়িটা, এটা একটা কোষ। বাড়ির ভিতরে তুমি আবার কি করবা, তোমার আসবাবপত্র থাকবে, তোমার পড়ার টেবিল আছে, বই আছে, খাতা আছে, অনেক কিছু। এগুলো কি, এগুলো তোমার বাড়ির ভিতরে, অর্থাৎ তোমার কোষের ভিতরে আছে। সেরকম কোষের ভিতরে আমরা কিছু অঙ্গাণু দেখতে পাই, এগুলো কি, কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে আছে, যেমন এই যে বাইরে আমরা দেখতে পাচ্ছি, বাইরে এটা কি কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে এটা পাওয়া যায়। উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর মূলত কি দ্বারা তৈরি হয়? মূলত সেলুলোজ দ্বারা গঠিত হয়, ঠিক আছে। এরপরে কোষ প্রাচীরকে এখন ভেদ করে যদি ভিতরে ঢুকি, দেখা যাবে ওইটার ভিতরে একটা তরল থকথকে অংশ আছে, সেই থকথকে অংশকে আবৃত করে রাখছে, ঠিক আছে। এইটা মূলত হলো কি, এটা মূলত তোমার প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এর ভিতরে আমরা যে দেখতে পাই তরল, মানে তরল না, অ্যাকচুয়ালি জেলের মতো থকথকে দানাদার অংশ, এটা কি, এটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে, প্রোটোপ্লাজমকে আবার যদি ভাগ করি তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এই দুই ভাগে প্রধানত আমরা ভাগ করতে পারি। সাইটোপ্লাজমকে আবারও ভাগ করতে পারি, অর্থাৎ প্রোটোপ্লাজম থেকে আমরা যদি নিউক্লিয়াসকে বাদ দেই তাহলে যা থাকে সেটাই হলো সাইটোপ্লাজম, ঠিক আছে। আর যদি প্রোটোপ্লাজমের সংজ্ঞা দিই, কোষ প্রাচীরকে ভেদ করে বা নিউক্লিয়ার মেমব্রেন বা কোষ ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন অর্থ কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির অভ্যন্তরে যা কিছু থাকে, এবং কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ, একটি অংশ। যাই হোক, কোষীয় অঙ্গাণু সম্পর্কে একটা হালকা ধারণা পেলাম। এরপরে কোষীয় অঙ্গাণুর প্রকারভেদ, এগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, তবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো আবরণী যুক্ত এবং আবরণী বিহীন।
এভাবে ভাগ করি, তবে এটা সাইটোপ্লাজম অন্যান্য ক্ষেত্রে বেশি প্রযোজ্য। যাই হোক, আমরা এটা সম্পর্কে পরে আলোচনা করব। কোষ প্রাচীর, আজকে কোষ প্রাচীর সম্পর্কে মূল থিম কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, যার মধ্যে প্রোটোপ্লাজম অলরেডি আলোচনা করছি। কোষ প্রাচীর মূলত জড়বস্তু দ্বারা তৈরি। কোষ প্রাচীর মূলত কিন্তু 3 ভাগে ভাগ করা যায়: মধ্যপ্রাচীর, গৌণ প্রাচীর, আবার প্রাথমিক প্রাচীর। এই 3 ভাগে ভাগ করা যায়। যাই হোক, কোষ প্রাচীর মূলত জড়বস্তু দ্বারা তৈরি এবং এটি মূলত সাইটোপ্লাজম এটা মূলত সেলুলোজ দ্বারা গঠিত এবং এতে কখনো কখনো পেকটিন জমা হয়, এটা পুরু হয় এবং শক্ত হয়ে যায়। আবার তোমরা প্রথম অধ্যায়ে যারা পড়েছো তারা জানো যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ঠিক আছে, শুধুমাত্র আমি বলছি সাধারণত, এবং বইয়েও সাধারণত লেখা আছে। এর মানে এই নয় যে শুধুমাত্র সেলুলোজ দ্বারাই গঠিত, সেলুলোজের সাথে অন্যান্য বস্তুও থাকতে পারে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, কাইটিন, সুবেরিন, বিভিন্ন বস্তু থাকতে পারে। ঠিক আছে, এগুলো দ্বারা কোষ প্রাচীর গঠিত। কোষ প্রাচীর, তো আমরা কোষ প্রাচীর সম্পর্কে আশা করি একটি ধারণা পাইলাম। তো বিষয়টাকে এখানে শেষ করতে যাচ্ছিলাম, তবে কোষ প্রাচীর সম্পর্কে শেষ করা যাচ্ছে না, আর কি এখানে আলোচনা আরও অনেক বিষয় আছে। কোষ প্রাচীর মূলত, কোষ প্রাচীরের কিছু কাজও আছে। যেমন তোমার বাড়ি, আমি বলছি তোমার বাড়িটা কোষ, ঠিক আছে, আমি তোমার বাড়িটাকে কোষের সাথে তুলনা করছি, তার মানে এই নয় তোমার বাড়ি কোষ। ঠিক আছে, তোমার বাড়িকে আমি কোষের সাথে তুলনা করছি। তোমার বাড়ির দেওয়াল আছে, অবশ্যই দেওয়ালটা কি করে, তোমার বাড়ির, তোমার ধরো আজকে ঝড় হয়েছে, তুমি ভিতরে ঘুমাচ্ছ, ঝড়ের বাতাস শেষ তোমার লাগে না, কেন? দেওয়াল আছে, প্রোটেক্ট করতেছে। তোমার বাড়ি কি কখনো এইরকম চিকন হয়ে যায়, কখনো লম্বা হয়, কখনো বাঁকা হয়, এরকম হয় না, কারণ কি তোমার বাড়ির একটা নির্দিষ্ট আকৃতি আছে। এই সবগুলো কাজই করে কে? এই সবগুলো কাজই কোষ প্রাচীর নিজেও করে। কোষ প্রাচীর নিজে কি করে? কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে, কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। আবার কোষ প্রাচীরের গঠন, এটা কিন্তু অনেক জটিল। ঠিক আছে, এটা পরবর্তীতে তোমরা হয়তো জানতে পারবা, এখন এসএসসি লেভেলে জানার দরকার নেই, কারণ পরীক্ষাটা মূল বিষয়। আর শুধুমাত্র পরীক্ষার জন্য পড়লেও হয় না, বেশি একটু জানতে হয়। আর একটু জানাই দিই, হ্যাঁ, কোষ প্রাচীর কে আবিষ্কার করে জানো? যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো তাহলে কমেন্টে একটু অ্যান্সার করে দিও। কোষ প্রাচীর আবিষ্কার করে রবার্ট হুক। রবার্ট হুক তো কোষ আবিষ্কার করে, কোষ প্রাচীর কিভাবে ভাইয়া? কোষ প্রাচীর উনি মূলত কি করছিলেন? উনি ওনার অনুবীক্ষণ যন্ত্র তৈরি করছে, তারপরে ওনার সিপিটা পর্যবেক্ষণ করছে। সিপিটা পর্যবেক্ষণ করে উনি কি দেখছে? কিছু ঘরের মতো জিনিস দেখা যায়, এটার তিনি নাম দিয়েছিলেন কোষ। কিন্তু তিনি যে জিনিসটা দেখছেন সেটা মূলত কোষ প্রাচীর, কারণ সিপি মূলত উদ্ভিদ কোষের একটি অংশ। ঠিক আছে, সো তিনি আবিষ্কার করলেন কোষ প্রাচীর। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে একটি কোষে এই কোষ প্রাচীর, এটা কি মনে হয় তোমার বাড়ির দেওয়ালের মতো কোনো ছিদ্র থাকবে না? না 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 না, এমনটা না। তোমার বাড়ির দেওয়ালে হয়তো ছিদ্র নাই, কিন্তু কোষ প্রাচীরে ছিদ্র আছে। ঠিক আছে, কোষ প্রাচীরে কিছু ছিদ্র আছে। আবার তোমার পাশাপাশি দুটি কোষের মধ্যে কিছু আণুবীক্ষণিক নালিকা, যেগুলো তোমার খালি চোখে, কোষ তো খালি চোখে দেখা যায় না, আবার ওটাকে আরো ক্ষুদ্র, আরো সূক্ষ্ম, সেটাকে দেখা যাওয়ার তো কোনো অপশনই আছে। সেরকম কিছু নালিকা, অর্থাৎ এরকম ধরো, আমারটাই বেশি মনে হয়। যাই হোক, এখানে চিকন করে আর্ট করা যাচ্ছে না, যাই হোক চিকন কিছু নালিকা, এগুলোর দ্বারা কি করে? কোষ পাশাপাশি দুটি কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে। ঠিক আছে, এই পাশাপাশি যোগাযোগ রক্ষা করার যে নালিকা, এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। আমি তোমাদের পড়াই দিচ্ছি, বুঝাই দিচ্ছি কনসেপ্ট, মুখস্থ কিন্তু আমি তোমাদের করাইতে পারবো না, বা আমি তোমাদের মাথায় ঢুকাইতে পারবো না। বই আমি তোমাদের পড়ে তোমাদের মাথায় কিন্তু ইনপুট দিতে পারবো না, কারণ তোমরা কম্পিউটার। তোমাদের একবার হলেও বইটা দেখতে হবে, বইটা দেখবা, দেখে আমার ভিডিওটা দেখবা, মাথায় অন্তত একটা জিনিস ক্লিয়ার হবে। ঠিক আছে, এরপরে তাহলে আমাদের কোষ প্রাচীর কমপ্লিট। এরপরে প্রোটোপ্লাজম। তোমরা কি জানো যে জীবনের ভৌত ভিত্তি জানার কথা, কারণ ক্লাস 8 এটা মনে হয় আছে, হ্যাঁ ক্লাস 8 আছে, ক্লাস 8 বিজ্ঞান বইয়ে এটা আছে যে জীবকোষের মূলত জীবকোষের ভৌত ভিত্তি ধরা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম। কেন? এখানে
তোমার হচ্ছে জীব কোষের জন্য যত কিছু প্রয়োজন সেগুলো প্রোটোপ্লাজমের মধ্যেই থাকে, আর মৃত কোষে প্রোটোপ্লাজম থাকে না। এই প্রোটোপ্লাজমের অপর নাম কি জানো? আমি যেগুলো তোমাদের বলছি তোমরা কি জানো সেগুলো একটু উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করবে যদি তোমরা জেনে থাকো, আর যদি না জানো তাহলে আমি তোমাদের তো বলছি, আমি তো আসি। তোমার প্রোটোপ্লাজমের অপর নাম প্রাণপঙ্ক। বিষয়টা একটু শুনতে হাস্যকর হলেও এটার নাম প্রাণপঙ্ক, ঠিক আছে? আর জীবকোষ প্রথম আবিষ্কার করে লিউয়েনহুক। উনি মেবি 1700 সামথিং, আমার এক্স্যাক্ট সালটা মনে নেই, যদি এই মুহূর্তে মনে নেই, তবে লিউয়েনহুক জীবকোষ আবিষ্কার করে। এবং প্রথম কোষ আবিষ্কার করে রবার্ট হুক। প্রথম জীবিত কোষ আবিষ্কার করে লিউয়েনহুক। গুলাই ফেলবা না, ঠিক আছে? স্টুডেন্টরা এটা অনেক বেশি ভুল করে, যাই হোক আশা করি তোমরা ভুল করবে না। প্রোটোপ্লাজম কমপ্লিট। কারণ কি, প্রোটোপ্লাজম সম্পর্কে আমি একটু আগে আলোচনা করছি। এরপরে সাইটোপ্লাজম মূলত কি, ধরো এই যে তোমার এটা কোষ প্রাচীর না, বাইরের যে স্তরটা, এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা পুরোটা বাদ, মানে এটাকে আমি মিশাই দিচ্ছি, ঠিক আছে? এটা যদি মিশাই দেই তাহলে যে অংশটা থাকলো এটা কি, এটা মূলত প্রোটোপ্লাজম, ঠিক আছে? এই প্রোটোপ্লাজমের মধ্যে দেখো এটা মূলত কি, এটা নিউক্লিয়াস। এটা কিন্তু আবার নিউক্লিয়াস না, ঠিক আছে? এটা কিন্তু নিউক্লিয়াস না, এটা এন্ডোপ্লাজমিক জালিকা। যদি আমি ওইভাবে আর্ট করতে পারিনি, কারণ বোর্ডে আর্ট করা একটু কঠিন, ঠিক আছে? তো নিউক্লিয়াসটাকে বাদ দাও, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটা বাদ। প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটাকে বাদ দেই তাহলে কি থাকে? তাহলে যা থাকে সেটাই সাইটোপ্লাজম। অত কোনো কথা নেই, যা থাকে সেটাই সাইটোপ্লাজম, ঠিক আছে? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে অংশ পাওয়া যায় সেটাই সাইটোপ্লাজম। গুড। আর সাইটোপ্লাজমের ভিতরে অনেকগুলো সাইটোপ্লাজমের অঙ্গাণু আছে। আমি আজকে সবগুলো আর্ট করে নেই, কারণ আমি সবগুলো সম্পর্কে তোমাদের জানাচ্ছি না আজকে, যেহেতু সেটা আলাদা করে প্যারা নেওয়ার দরকার নেই। আমার সাথে থাকো, দ্বিতীয় অধ্যায়টাকে কভার দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, মূলত আমরা যদি আমাদের প্রোটোপ্লাজম থেকে এই যে অংশটা, অর্থাৎ নিউক্লিয়াসটা, যেটা আমি এই মাত্র মিশাই দিলাম, এই নিউক্লিয়াসটাকে যদি বাদ দেই তাহলে যে অংশটা থাকে, অর্থাৎ তোমার নিউক্লিয়াসটাকে বাদ দিলে যে অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে অংশ পাওয়া যায় সেটাই মূলত সাইটোপ্লাজম, আর কিছু না। আর সাইটোপ্লাজমের মধ্যে অনেক অঙ্গাণু আছে, যেগুলো পড়বা, মজায় মজায় পড়াবো, চিন্তা নেই। কিন্তু আমি এখানে সবগুলো আর্ট করি নিই। কেন? কারণ ভাই একেটা আর্ট করতে অসুবিধা, আর দুইতে আজকে সবগুলো পড়াবো না, আজকে প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট এটা মনে করো যে একটা কার্টুন আর্ট করে রাখছি কোনো রকম, ঠিক আছে? তো ওইটা হচ্ছে সাইটোপ্লাজম। কোনটা? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ। মানে এক কথায় যদি ম্যাথমেটিক্সের মতো করে লিখি, প্রোটোপ্লাজমকে আমি পি দ্বারা প্রকাশ করি, আর নিউক্লিয়াসকে যদি এন দ্বারা প্রকাশ করি, তাহলে প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস, অর্থাৎ এন ইকুয়ালস টু সাইটোপ্লাজম ইজ ইকুয়ালস টু সি, ঠিক আছে? ম্যাথের মতো করে চিন্তা করে রাখবা, ঠিক আছে? যাই হোক, তাহলে সাইটোপ্লাজম ওকে। সাইটোপ্লাজমের অঙ্গাণু যেগুলো আর্ট করে নেই, তবে জাস্ট একটা ওভারভিউ দিই। এর পরের ভিডিওতে আমরা সাইটোপ্লাজমের অঙ্গাণু থেকেই শুরু করি, ঠিক আছে? সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো কি কি? সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো দুই প্রকার। কি কি? লম্বা খাটো? না 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 না, এমনটা না। সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো হলো, কোনোটার দেখবা, কোনটার দ্বারা উদাহরণ দেওয়া যায়, ধরো প্যাকেটের খাবার আর খোলা খাবার। কোনোগুলোতে প্যাকেট থাকে, কোনোগুলোতে থাকে না, ঠিক আছে? ঠিক সেই রকম কোনো অঙ্গাণুতে আবরণী থাকে। আবরণীগুলো কি কি? কোষের যেরকম একটা আবরণী ছিল, কোষ ঝিল্লি, সেরকম ঝিল্লি বা আবরণী, এরকম আবরণীযুক্ত কোষ, মানে কোষের সাইটোপ্লাজমের অঙ্গাণু কয়েকটা নাম আমি বলি। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, যেগুলো সব থেকে বেশি পরীক্ষায় আসে। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। তবে শুধুমাত্র পরীক্ষার জন্য পড়লে হবে না, নিজের জন্য পড়তে হবে, নিজের জ্ঞানটাকে বাড়াতে হবে, ঠিক আছে? সো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া বলো, তারপরে তোমার হচ্ছে লাইসোসোম বলো,
এগুলো কি? এগুলো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু, আর ঝিল্লিবিহীন কিছু সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ উদাহরণ কোনটা? আমরা সবাই জানি রাইবোজোম। ঠিক আছে, তো এর ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আজকে কি কি পড়লে এগুলো জাস্ট একটু ভিডিওটা শেষ হওয়ার পরই চিন্তা করবা কি কি বললো, কি কি আমি বুঝলাম, কোন জায়গাটা বুঝলাম না, প্রয়োজনে সেটা আবার দেখে নাও, বইটা একটু পড়ো, খাতায় নোট করো, দ্যাটস ওকে। আমি তোমাকে আবার ক্লাসটা একটু ওভারভিউ দিয়ে দিই, কারণ মানুষের ভুলে যাওয়াটা একটা স্বাভাবিক অভ্যাস। অভ্যাস বলতে এটা একটা বৈশিষ্ট্যই বলা যায়, মানুষ ভুলবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, কোষ কি? জীবদেহের গঠনগত এবং কার্যগত একক কোষ। কোষ কে আবিষ্কার, মানে কোষের এই সংজ্ঞাটা কে দিয়েছে? বৈষম্যকৃত পর্দা দিয়ে আবৃত জীবদেহের গঠনগত এবং কার্যগত একক কোষ। এই সংজ্ঞাটা কে দিয়েছে? লোয়ি এবং সিগেভিচ। কত সালে দিয়েছে? এটা 1969 সালে দিয়েছে। ঠিক আছে, আর প্রথম যেটা হচ্ছে তোমার প্রথম জীবকোষ, সেটা আবিষ্কার করে কে? লিউয়েনহুক। প্রথম কোষ আবিষ্কার করে কে? রবার্ট হুক। ঠিক আছে, কোষ প্রাচীর আবিষ্কার করে কে? রবার্ট হুক। ঠিক আছে, যাই হোক, আর কোষগুলো মূলত কত প্রকার? 2 প্রকার, সব 2। কোষের প্রকারভেদ যত আছে সবগুলোই কিভাবে দেখো, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে 2 প্রকার, সুকেন্দ্রিক, প্রাককেন্দ্রিক, বা আদিকোষী, প্রকৃতকোষী। ঠিক আছে, তারপরে তোমার এরপরে তারপরে কি? অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে 2 প্রকার, জননকোষ, দেহকোষ। এরপরে আরেকটা আমি বলতে ভুলেই গেছি, প্রাণীকোষ, উদ্ভিদ কোষ। এটা অতটা বেশি ফ্যাক্ট করে না, কারণ অতটা বেশি এটা আলোচনা করা হয় না। তো যাই হোক, তো কোষীয় অঙ্গাণু আলোচনা করে দিয়েছি। কোষের ভিতরে যেগুলো থাকে, তোমার বাড়ির ভিতরে যেগুলো আছে, কোষীয় অঙ্গাণুর প্রকারভেদ, ওই আবরণীযুক্ত এবং আবরণীবিহীন। তারপরে কোষ প্রাচীর, সেলুলোজ নির্মিত, পেকটিন, সুবেরিন, হেমিসেলুলোজ এগুলো দ্বারা গঠিত, এবং কাইটিনও অবশ্যই। আর 3টা স্তর আছে, এটা তো আমরা সবাই জানি। তারপরে প্রোটোপ্লাজম, জীবনের ভৌতভিত্তি, অপর নাম প্রাণপঙ্ক। বানানটা সবাই একটু লক্ষ্য করি, প্রাণপঙ্ক অর্থাৎ উমৈক। ঠিক আছে, প্রাণপঙ্ক। তারপরে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস ভাগ, অর্থাৎ এখানে কি লিখছিলাম? P - N = C। C দ্বারা সাইটোপ্লাজমকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু 2 প্রকার, ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন। আর আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করবে।